আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। অভিযুক্ত ৩০, পলাতক ২৬ জনের নামে পরোয়ানা। আন্দোলন প্রত্যাহারের পর বন্দরে আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম স্বাভাবিক। কর্মচাঞ্চল্য ফেরায় স্বস্তিতে ব্যবসায়ী শ্রমিকরা। এস আলম গ্রুপের চেয়ারম্যানের ভাই সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ ২৬ জনের নামে মামলা। ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তফসিল স্থগিত। রাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন। কেনা দামের দ্বিগুণ দামে দুধ বিক্রির অভিযোগ মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে। তদন্তের দাবি খামারিদের। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ বাচ্চু ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ১০৯ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান। আবু সাইদকে হত্যার ঘটনা বিস্তারিত তুলে ধরেন তিনি। এর আগে গত ২৪শে জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। রংপুরে আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। গত ১৩ই জানুয়ারি শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকাল থেকে অফিসে হাজির হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। শুরু হয়েছে রাজস্ব খাতের সব ধরনের সেবা কার্যক্রম। এর মাধ্যমে এনবিআরে প্রায় ২ মাসের অচলাবস্থা কেটে গেছে। অফিস করছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানু। গত কয়েকদিন আন্দোলনের কারণে সেনা, র্যাব, কোস্টগার্ড, পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকলেও আজ তাদের উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। গত ২১ জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে টানা আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২৮ জুন থেকে শুরু করেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রোববার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় সরকার। কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। এরপর রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের সচল হয়েছে বন্দর। সকাল থেকেই চাঞ্চল্য ফেরেছে চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে। বন্দরের বিভিন্ন গেইটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিভিন্ন বেসরকারি ডিপোতেও কাজে যোগ দিয়েছেন কাস্টমস সংশ্লিষ্টরা। পাশাপাশি রাত থেকেই বন্দরে পণ্য খালাস শুরু হয়। জমে থাকা অতিরিক্ত কন্টেইনার দ্রুত খালাসে ভিড় দেখা যায় বন্দরের গেইটে। সকাল থেকে কাজে ফেরেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা। দাপ্তরিক কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলন প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। বেলা ১১টার দিকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয় বন্দরে। হিলি স্থলবন্দর ও লালমনিরহাটের বুড়িমারি স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। গরম যে
ঘন্টা এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে এটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। কাজ শুরু হয়েছে, আমরা খুব খুশি আছি। এখন আমরা নিয়মিত যেভাবে কাজ হয় আমরা সেইভাবে কাজ করছি। আমরা পণ্য খালাস নিতে পারতেছি, সকাল থেকে কাজ শুরু হয়েছে, এই জন্য আমাদের মধ্যে একটা স্বস্তি ফিরছে। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বন্দরের কার্যক্রম এখন পুরোপুরি স্বাভাবিক, এটি বলা যায় কিনা? জি, আপনি জানেন যে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন ছিল সেটি মূলত প্রত্যাহার করার পর থেকে আমরা দেখছি যে সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক কিন্তু কার্যক্রম। কারণ সকাল 9টার দিকে কাস্টমসের কর্মকর্তারা তারা কিন্তু অফিস করছেন, পাশাপাশি যে বন্দরে সিএনএ বা আমদানিকারক ব্যবসায়ী আমরা তাদেরও কিন্তু উপস্থিতি দেখতে পেয়েছি এবং তারা কিন্তু যারা সিএনএ রয়েছেন তারা বিল অফ এন্ট্রি দাখিল করছেন, পরীক্ষা শুল্কায়ন সব কিছু মোটামুটি হচ্ছে। আমরা দেখছি যে প্রায় 10টার পর থেকে যে বন্দরে যে পণ্যবাহী ট্রাকগুলো আটকা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে বন্দর থেকে বের হয়ে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে আমরা কিন্তু যেতে দেখেছি। তো আমি এখানে আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে গত দুদিনে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। তো তারা বলছেন যে আসলে ক্ষতি যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সেই সব কিন্তু পণ্য কিন্তু বন্দরে আটকে ছিল, যার কারণে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যদি আমি কাস্টমসের কথা যদি বলি, এদিকে গত দুদিনে কমপ্লিট শাটডাউনের কারণে প্রায় 7 কোটি টাকার মতন কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। অর্থাৎ এই যে ক্ষতিটা এটা কিন্তু আসলে শাটডাউনের কারণে কিন্তু ক্ষতি, আর এটা যে কিভাবে পুষিয়ে নেবেন সেটাও কিন্তু আসলে ঠিক বলা যাচ্ছে না। তবে আমদানিকারকরা বলছেন যে বন্দর দিয়ে যেভাবে আমদানি রপ্তানি কার্যক্রম চলে এটাকে কিন্তু আসলে স্বাভাবিক যদি রাখা যদি না যায় সেক্ষেত্রে কিন্তু একদিকে তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তেমনি কিন্তু সরকারের কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হবে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এমনি হিলি স্থলবন্দরে বেশ কিছুদিন থেকে ব্যবসা বাণিজ্য মন্দাভাব যাচ্ছে, অর্থাৎ 40 থেকে 50 গাড়ি বেশি কিন্তু পণ্য আসছে না, আর এর প্রভাবের কারণে সেটাও কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে। আজকে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 গাড়ি পণ্য আমদানি হয়েছে, তার অধিকাংশ কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য, অর্থাৎ মসুর ডাল রয়েছে, শুকনা ঝাল রয়েছে, জিরা রয়েছে, আদা রয়েছে, এইসব পণ্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য। এইসবই পণ্য কিন্তু বিশেষ করে বন্দর থেকে ছাড় হওয়ার পরেই কিন্তু বাজারে যায় এবং সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে তারা কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু এটা বাজারটা থাকে, যার কারণে যখন এইসব পণ্যর কিন্তু বন্দর থেকে যখন বের হতে পারে না সেক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু একটা প্রভাব পড়ে। তো আমরা সব বিষয় মিলে বলতে পারি যে হিলি স্থল বন্দরে যে 2 দিন যে ঝিমিয়ে থাকা অবস্থা সেটা কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে 49 কোটি 69 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের ভাই সহ 26 জনের নামে 2টি মামলা করেছে দুদক। রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলা দুটি দায়ের করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। অভিযোগপত্রে বলা হয় 2017 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তৎকালীন এনআরবি গ্লোবাল ব্যাংকের, যা বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে আলাদা 2টি ঋণে যথাক্রমে 49 কোটি 69 লাখ 45 হাজার টাকা আত্মসাৎ করা হয়। যথাযথ যাচাই বাছাই ছাড়া এসব ঋণের প্রস্তাবনা তৈরি ও সার্বিক রেকর্ডপত্র যাচাই না করে ঋণের জন্য সুপারিশ করেন ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, যা পরে ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন করা হয়। এতে বড় ধরনের জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে দুদক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচন আবারও পিছিয়ে গেছে। ছাত্রদের আন্দোলনের মুখে ঘোষিত 31শে জুলাই নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় 30শে এপ্রিল ঘোষিত তফসিল স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়। 5 সদস্য স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছে, উপাচার্য ও জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির ভিত্তিতে কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। ঘোষণায় বলা হয়, জাকসু ও হল সংসদের পুনর্নির্ধারিত নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। 33 বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের 30শে ডিসেম্বর জাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
10 জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর 30 এপ্রিল তফসিল ঘোষিত হলেও ভোটের জন্য দেয়া হয় 31 জুলাই তারিখ। এবার যা স্থগিত হলো। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও রাকসু নির্বাচনে আদিবাসী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক পদবি যুক্ত করা সহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাহাড় ও সমতলের আদিবাসী শিক্ষার্থীদের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। আমরা একটা সুন্দর পরিবেশে চাকসু নির্বাচন চাই। তারই লক্ষ্যে মাননীয় উপাচার্য স্যার অংশীজনদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেক হোল্ডার যারা চাকসু নির্বাচনের মধ্যে যে প্রিয় শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলে চাকসু নির্বাচনের তারিখটি আবার পুনর্নির্ধারণ করেছেন। বাজারে সর্বোচ্চ 48 টাকা লিটারে দুধ কেনে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি, অথচ দুধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান তা বিক্রি করে দ্বিগুণ বা তারও বেশি দামে। এমন অভিযোগ পাবনা ও সিরাজগঞ্জের গরু খামারিদের। দুগ্ধ সমিতি টিকিয়ে রাখতে দাম বাড়ানোর দাবি খামারিদের। সিরাজগঞ্জ ও পাবনার 100 বছরের ঐতিহ্য দুগ্ধ শিল্প। সিরাজগঞ্জে মিল্কভিটাকে ঘিরে গড়ে উঠেছে 4000-এর বেশি খামার। সমিতির মাধ্যমে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্কভিটা। ঘনত্ব অনুযায়ী দাম 48 থেকে 52 টাকা লিটার। খামারিদের অভিযোগ, গোখাদ্য ওষুধের দাম বেশি হয় উৎপাদন খরচের চেয়ে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ বিক্রি করে 100 টাকা লিটার। বাড়তি 50 টাকা কোথায় যাচ্ছে সেটি তদন্তের দাবি খামারিদের। তারা ঢাকাতে বিক্রয় করে 1 লিটার দুধ 140 থেকে 50 টাকা। 1 লিটার দুধ মিল্ক ইউনিয়নের থেকে ঢাকাতে পৌঁছতে এত টাকা ব্যয় হয় না। 60 টাকা লিটার যদি হয় তাহলে কোনো দাম চলতে পারবো আমরা। আর গোখাদ্যের দাম হতে হবে 1500-র নিচে আসতে হবে অ্যাভারেজে সব বিষয়গুলো। গরু পালন করে দুধ তৈরি করে যদি সঠিক মূল্য না পায় তাহলে অবশ্যই তারা বিমুখ হয়ে যাবে, তারা দুগ্ধ উৎপাদন করতে অনুপযোগী হয়ে যাবে। এ বিষয়ে মিল্কভিটার পরিচালক জানান, বিশাল কোম্পানির পরিচালনায় ব্যয় হয়। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তো একটা এস্টাবলিশমেন্ট কস্ট থেকে শুরু করে এখানে এমপ্লয় আছে প্রায় 3000, এখানে অফিস, কেয়ারিং, বিভিন্ন কিছু মেনটেন করতে হয়। এটা তো আর আপনাকে এক্সপ্লেন করবো না। কোনো অনিয়মের সুযোগ নেই দাবি করে মিল্কভিটার আর এক কর্মকর্তা বলছেন, দুধের মান অনুযায়ী খামারিদের দাম দেয়া হয়। এখন এই ক্যাটাগরিতে যার যেটা পড়ে সেটাই আমরা দেই। আমাদের টেস্টে যেটা আসে, আমাদের প্রাইসে 3টা ডিলার আছে, তারা একটু রাখে 2-3 টাকা, আবার দোকানদারের লাভ আছে। এখন আমাদের দাম সবচেয়ে কম ছিল, 90 টাকা ছিল। কিছুদিন আগে অন্যান্য কোম্পানির দাম বৃদ্ধি করাতে আমাদের দামটা মনে হয় 100 টাকা করা হয়েছে। পাবনা ও সিরাজগঞ্জে 25,000-এর বেশি খামারে প্রতিদিন গরুর দুধ উৎপাদন হয় প্রায় 10 লাখ লিটার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে বিউটি পার্লারের আড়ালে নারীদের 85 লাখ টাকা নিয়ে পালিয়েছে প্রতারক চক্র। বিভিন্ন প্রলোভনে পার্লারে আসা নারীদের টার্গেট করেন প্রতারক দম্পতি। টাকা উদ্ধারে থানায় অভিযোগ করলেও কোনো সমাধান পাননি ভুক্তভোগীরা। গাজীপুরের গাছায় মণি বিউটি পার্লার নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে পপি চাম্বু ও তার স্বামী অম্বর সাংমার। এই সুযোগে পার্লারে যাতায়াতকারীদের সঙ্গে সখ্যতা তৈরি করেন পপি ও তার স্বামী। ব্যবসায় বিনিয়োগ করতে গ্রাহকদের প্রলোভন দেখানো হয় আকর্ষণীয় মুনাফার। এতে নারীরা বিভিন্ন উপায়ে টাকা বিনিয়োগ শুরু করেন। এক পর্যায়ে 1/2 নারীর প্রায় 85 লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় পপি ও তার স্বামী। পপি আমার কাছ থেকে টাকা নিতে এই পর্যন্ত মনে হয় হাওলাত মাওলাত নিয়ে আমার স্ট্যাম্প করা 5 লাখ, আর চেকেও লেখা আছে 5.5 লাখ, আর আমার কাছ থেকে আমার ভাইয়ের কাছ থেকে আরো হাওলাত নিচ্ছে আরো 2-3 লাখ মিলায় 7-8 লাখ টাকা ওর কাছে আমি পাবো। ওর সাথে আমার লেনদেনটা এভাবেই হয়েছে যে ও যেটা করবে, যে কাজটা করবে, পার্লারের কাজ করবে, ওটার মাধ্যমে আমাদের কিছু টাকা দিবে বেনিফিট। রমজানের ঈদের পরে সে 25 তারিখে আত্মগোপনে সে চলে গেছে। ওনাকে আর আমরা অনেক চেষ্টা করতেছি, খুঁজে পাচ্ছি না। পুলিশ বলছে, টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা দায়ের করে সমস্যা সমাধানের পরামর্শ দেয়া হয়। আমরা ওই যে পক্ষকে যেহেতু সবার কাছে চেক আছে, আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছি, আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। টাকা উদ্ধারে পুলিশ র্যাবের কাছে গেলেও এখনো সমাধান পাননি ভুক্তভোগীরা। এজন্য সরকারের হস্তক্ষেপ চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর রিমান্ড শুনানি পিছিয়ে 7 জুলাই ধার্য করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের এই আদেশ দেন। এর আগে আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের
সিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশা চালক তুহিন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত বছর 13 সেপ্টেম্বর 19 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভি 11 নম্বর আসামি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও আইভির নির্দেশে ছাত্রলীগ যুবলীগ গুলি করে তুহিনকে হত্যা করে। সর্বোচ্চ 7 দিনের পুলিশ রিমান্ড দাবি করেছিলাম, যেহেতু অপোজিশন আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন তিনিরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে জামিনের প্রেয়ার দিয়েছেন, জামিনটা পেন্ডিং আছেন শুনানি, সেজন্য বিজ্ঞ আদালত উভয় শুনানি আনতে রিমান্ড শুনানি আগামী জুলাই মাসের 7 তারিখে রেখেছেন। মেহেরপুরে ধর্ষণ মামলায় আসামি স্বপন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামি স্বপন আলীর সাথে কুষ্টিয়ার দৌলতপুর থানার রাহাতুল ইসলামের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। 2016 সালের 21 সেপ্টেম্বর মেয়েটিকে ডেকে নিয়ে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে রাতে আকুবপুর গ্রামের রফিকুল ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে যায় স্বপন। সেখানে তাকে ধর্ষণ করে সাথে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় 22 সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বপন আলী ও শাহরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে মেয়েটির বাবা। তদন্তে শাহরুল ইসলামের নাম বাদ দেওয়া হয়। সাময়িক বরখাস্তের পরও নিয়মিত অফিস করছেন শরীয়তপুরের মুলনা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মাতবর। ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগ, 1 বছরে প্রায় 40 লাখ টাকার চেক স্বাক্ষর করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জলিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চেক জালিয়াতির মামলায় 2024 সালের 19 মে শরীয়তপুরের মুলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাতব্বরকে 2 মাসের কারাদণ্ড দেয় আদালত। এরপর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরপরও নিয়মিত অফিস করছেন। অভিযোগ উঠেছে, টিআর কাবিখা সহ বিভিন্ন তহবিলের 40 লাখ টাকার চেকে স্বাক্ষর করেন তিনি। মশা মারার ফগার মেশিনের 1 লাখ টাকা সহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। অফিসের কাগজ দেখি আমরা সাইন করেন, কিন্তু ডিউ আমার নামে হয়, আপনি কি কাগজ ঠিক করছেন? আমরা কাগজে ঝামেলা আছে, চেয়ারম্যান সাহেবের কাগজগুলো ঠিক করে। উনি বিগত দিনে অনেক পরিষদে বসে অনেক কাজকর্ম করছে, স্বাক্ষর ঠাকুর করছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চালাইছে, সবকিছু করছে। শাস্তি দাবি করব যাতে একজন বহিষ্কৃত চেয়ারম্যান পরবর্তীতে অন্য কোনো জায়গায় যেতে বহিষ্কার হলে এই কার্যক্রম পরিচালনা করতে দুঃসাহস না দেখায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে চেয়ারম্যানের দায়িত্ব পালনের কথা জানান সচিব। তবে দায়িত্ব পালনের বিষয়টি অস্বীকার করেন জলিল মাতব্বর। হাইকোর্ট থেকে নির্দেশ দিচ্ছে, এটা তো আমি বললাম, এটা আছে, এটা আছে না, পরে জমা দিছি, বাড়ার জন্য জমা দিছি। এখন তো আমি আপাতত বন্ধ, তো আমি ছুটি কাটাই বন্ধ, তো আমি তো বন্ধ রয়ে গেছি। চেয়ারম্যানকে মৌখিক অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেন ইউএনও। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যে ইউনিয়ন পরিষদের কথা বললেন, সেই ইউনিয়ন পরিষদ থেকে আমরা তথ্য সংগ্রহ করি, উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিচালনা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন, তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা করি। এদিকে পদে পুনর্বহালের জন্য আবেদন করেছেন ইউপি চেয়ারম্যান, তবে তা পায়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার হরিণটানায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকের 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজি বাইক যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে আসা গ্যাস সিলিন্ডার বাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রায়হান এবং খুলনা মেডিকেলে বাবু মোল্লা নামের 2 জন মারা যান। ট্রাকটি জব্দ হলেও চালক পলাতক রয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 6 শিশু সহ 20 জন আহত হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ধূসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানার ইলেকট্রিক মেকানিককে চোর অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজে দেখা গেছে শুক্রবার রাত 2টার দিকে হৃদয়কে বেঁধে কারখানার ভেতরে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ওই কক্ষে তাকে নির্যাতন করা হয়। শনিবার সকাল 10টা 14 কারখানার ভেতরে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে মৃত হৃদয়কে নিয়ে বের হয়ে যায়। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় হত্যা মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের টাকা না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মামুন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় বাবাকে হত্যার পর আত্মগোপনে চলে যায় মামুন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে রায়পুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। গত 11 জুন মাদকের টাকা না দেয়ায় বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে মামুন। পরদিন বড় ভাই নূর হোসেন গাজী বাদী হয়ে হত্যা মামলা করেন। লক্ষ্মীপুরে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় 8 জনের ফাঁসির রায় বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার মোল্লার হাট বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিএনপির কয়েকশো নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বলেন, মাদক ব্যবসা ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কিন্তু প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে এলাকার নিরপরাধী লোকজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় 2023 সালের 29 মে 8 জনকে ফাঁসির আদেশ দেয় আদালত। মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় প্রত্যাহার ও মুক্তির দাবি জানান স্থানীয়রা। শেরপুরের শ্রীবর্দীতে একটি বাজারে আগুনে পুড়ে গেছে 3টি দোকান। এতে প্রায় 2 কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। ভোরে উপজেলার ঝগড়ারচর বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে বাজারের একটি দোকানে আগুন লাগে, দ্রুত পাশের দোকানেও ছড়িয়ে পড়ে সেই আগুন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিকরা জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় কোনো মালামাল বের করা যায়নি। এতে মালামাল ও দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা লেহেঙ্গা, শাড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি, যার বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা। সোমবার মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর সীমান্তের একটি পরিত্যক্ত গোদাম থেকে এসব পণ্য জব্দ করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে 28 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে 4286টি শাড়ি, 13টি লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর রয়েছে বলেও জানান তিনি। গত 1 মাসে সীমান্ত থেকে 14 কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। এখানে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, অন্যান্য কাপড় এবং চকলেট আইটেম ছিল। তো একটি সর্বসাকুল্যে সিজার মূল্য 5.5 কোটি টাকা। বিভিন্ন দপ্তরে পদত্যাগ দাবি ও জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে মেলা আয়োজনে জুলাই ভিত্তিক কোনো সংগঠনের সম্পৃক্ততা নেই। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কথা জানানো হয়। এ সময় রেড জুলাইয়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল সাফিন বলেন, বিভিন্ন কর্মকর্তার পদত্যাগের দাবিতে একটি স্বার্থান্বেষী মহল আন্দোলন করছে, যার সাথে জুলাই ভিত্তিক সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া জুলাই বিপ্লব অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে মেলা আয়োজনের বিষয়েও তারা জড়িত নয়। নাটোরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। দুপুরে সদর হাসপাতালে তালিকাভুক্ত আহত 30 জনের হাতে এসব কার্ড তুলে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন, হাসপাতালের আরএমও ডাক্তার মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে আহতদের নিয়মিত চিকিৎসা সেবার আওতায় আনতে এই কার্ড প্রদান করা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রংপুর নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় বৃষ্টির পানি জমায় ভোগান্তিতে নগরবাসী। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন নগরবাসী। বর্ষাকালের সামান্য বৃষ্টিপাতেই নাকাল রংপুরবাসী। নগরের একমাত্র শ্যামাসুন্দরী খালটি সংস্কার না করায় ময়লা আবর্জনা আর মাটি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। শুধু খালি নয়, ড্রেনগুলোতে ময়লা আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। উল্টো ড্রেন থেকে পানি বেরিয়ে আসায় বেশিরভাগ পাড়া মহল্লার রাস্তাঘাট ও স্কুলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। সিটি কর্পোরেশন থেকে জলাবদ্ধতা নিরসনে নেই কোনো উদ্যোগ।
যারা আমরা অফিসে যাই তারা বিশেষ করে তারা এত বেশি প্রবলেমে পড়ে যায় বলার বাইরে। মানে ভাত পানি কিচ্ছু পাক করতে পারতেছি না, রাস্তাঘাট সব ভাসি গেছে আমাদের। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে আমাদের ড্রেনটা বড় করে উঁচু করলে আমরা পানিগুলো নিষ্কাশন হবে এবং আমাদের কষ্ট লাঘব হবে। শ্যামাসুন্দরী খাল ও নগরীর ড্রেনগুলো পরিষ্কার করে দ্রুতই জলাবদ্ধতা নিরসনের দাবি নগরবাসীর। বিভিন্ন পাড়া মহল্লা ছোট ছোট ড্রেন আছে, সেগুলোও কিন্তু এসে কানেক্টিং হয়েছে হচ্ছিল এই শ্যামাসুন্দরীর সাথে, সেগুলোকেও যথাসময়ে পরিষ্কার করা হয়নি। তিস্তা যেমন চর পরে সে আর পানি ধারণ করতে পারে না, ঠিক তেমনি করে শ্যামাসুন্দরীর বুকে যে পানিটা ধারণ করবে সেই ধারণ করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, কারণ নিচে ভরাট হয়ে গিয়েছে। নগরীর জলাবদ্ধতা রোধে প্রধান ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মাস্টার ড্রেনের প্রত্যেকটি আমরা টেন্ডারে পরিষ্কারের ব্যবস্থা নিয়ে নিয়েছি এবং সেটা শুধু প্রসেসে আছে তাই না, আমাদের এটা বৃহস্পতিবার থেকে পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে গেছে। জলাবদ্ধতায় নাকাল রংপুরবাসীর জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৩-৪ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রংপুর বিভাগে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।